আর ভালো লাগে না, শুধু ক্ষুধা লাগে। কিন্তু ফ্রিজ খুলে দেখি কিছু নেই। কেমনটা লাগে বলুন তো? এত ক্ষুধা পেয়েছে আর ফ্রিজে কিছুই নেই। আব্বু, এই আব্বু, কোথায় তুমি? আমার চেঁচামেচি শুনে আব্বু দৌড়ে আমার রুমে এসে বলে, কি হয়েছে মা? এমন করে ডাকছিস কেন? আমার ক্ষুধা পেয়েছে কিন্তু ফ্রিজে কিচ্ছু নেই। কেন? আমি এখন কি খাবো? আচ্ছা, আমি এক্ষুনি দোকান থেকে আমার মায়ের জন্য কিছু নিয়ে আসছি। বলেই আব্বু চলে যায় দোকানে। আমি রুমে বসে অপেক্ষা করছি। একটু পর আব্বু দোকান থেকে চকলেট, আইসক্রিম, চিপস এনে আমাকে দিয়ে বলে, এই মা, এইসব তোর জন্য। এরপর থেকে আমার মায়ের জন্য আমি সব কিছু কিনে এনে রাখবো, কেমন? মনে থাকে জানো চেয়ারম্যান সাহেব। আব্বু মুচকি হেসে চলে যায়। আমি রুমে বসে চকলেট খাচ্ছি, তখন আমার বান্ধবী সামিরা এসে বলে দক্ষিণ পাড়ার ছেলেরা নাকি মাঠে ঘুড়ি উড়াচ্ছে। সামিরার সাথে চলে আসি মাঠে। বন্ধুরা মিলে মাঠে ঘুড়ি ওড়াচ্ছি, তখনই দেখি চেয়ারম্যানের দেমাগি মেয়ে হিমি ঘুড়ি নিয়ে ওড়াতে শুরু করে। হিমি আমাকে দেখে বলে, শুনলাম তুই নাকি সবার ঘুড়ি কেটে দিচ্ছিস। সাহস থাকলে আমার ঘুড়ির সাথে খেল, দেখি তোর কত দম। আমি মেয়েদের ঘুড়ি কাটি না, পরে কান্নাকারি করে মাঠ ভরে ফেলবে। বলেই সব বন্ধুরা হাসতে থাকি। হিমি রাগী কণ্ঠে বলে, সাহস নেই সেটা বল, ভীতু কোথাকার। বাসায় গিয়ে চুরি পরে বসে থাক। এই রাতুল কোনো চামচিকাকে ভয় পায় না, বুঝলি স্যামরি? আয় দেখি তোর দম কত। বলে সুতোতে প্যাঁচ লাগিয়ে দেই। কিছু সময় পরে হিমির ঘুড়ি কেটে যায়। আমি জোরে শব্দ করে হাসতে হাসতে বলি, ভো কাট্টা, আগে বাসা থেকে ভালো করে ঘুড়ি ওড়ানো শিখে আয়, তারপর আমার সাথে পাঙ্গা নিতে আসিস। হা হা হা। হিমি আমার দিকে রাগি লুকে তাকিয়ে থাকে। আমার কাছে এসে আমার ঘড়ি সুতো ধরে দাঁত দিয়ে কামড়ে সিঁড়ি দিয়ে উড়িয়ে দিয়ে বলে, এবার ওরা ঘুড়ি বেশি করে। তুই এই হিমির ঘুড়ি কাটিস? এখন যা, ঘুড়ির পেছনে পেছনে দৌড়া। রাগে আমার মাথা গরম হয়ে যায়। আমি হিমির এক হাত ধরে মোচড়ে দিয়ে বলি, তোর এত বড় সাহস, তুই আমার ঘড়ি ছিঁড়েছিস? খেলতে পারিস না, খেলতে এসেছিস কেন? তোকে আমি বলেছিলাম আমার ঘড়ির সাথে প্যাচ খেলতে, নিজে থেকে এসে এখন হেরে গিয়ে মাথা নষ্ট হয়ে গেছে। আহ, লাগছে আমার হাত, ছাড় বলছি। এর ফল কিন্তু ভালো হবে না রাতুল। কি করবি তুই? আমিও দেখব। বাপের দাপট দেখিয়ে সবার সাথে দেমাক দেখিয়ে চললেও এই রাতুল না তোকে ভয় পায়, আর না সে তোর বাপকে। বলে হিমির হাত ছেড়ে দিয়ে বন্ধুরা মিলে বাসায় চলে আসি। বাসায় আসতে আম্মু বলে, কিরে, কোথায় থাকিস তুই সারাদিন? কোনো খোঁজ খবর থাকে না বাইরে গেলে। একটু মাঠে গিয়েছিলাম আম্মু। আর 3 দিন পর তোর ফাইনাল এক্সাম, আর তুই পড়তে না বসে ঘুরে বেড়ে কাটাচ্ছিস। আচ্ছা যাচ্ছি পড়তে। এত রেগে যাচ্ছ কেন? আমার কিউট আম্মুটা। হয়েছে, আর আহ্লাদ করতে হবে না, ফ্রেশ হয়ে পড়তে বস গিয়ে। আমি ঠিক আছে বলে ফ্রেশ হয়ে পড়তে বসি। আমি বাসায় এসে রুমে বসে দরজা বন্ধ করে বসে আছি। রাগে সারা শরীর জ্বলছে। ছোট লোকটার এত বড় সাহস আমাকে অপমান করে। এর বদলা তো আমি নিবই, কিন্তু আব্বুকে কিচ্ছু বলবো না। যা করার আমিই করব। পড়তে পড়তে কখন 10টা বেজে গেছে বুঝতে পারিনি। আম্মু এসে বলে, কিরে, খাবার খাবি না? আয়। এখানে নিয়ে আসো আম্মু, আজ তোমার হাতে খাবো। আম্মু মুচকি হেসে গিয়ে খাবার নিয়ে এসে আমাকে খাইয়ে দিয়ে আম্মুর আঁচল দিয়ে আমার মুখ মুছে দেয়। মায়ের আঁচলে এক অদ্ভুত মায়া আছে, যে মায়া পৃথিবীর আর কারো আঁচলে পাওয়া যায় না। আমি আরও কিছু সময় পরে শুয়ে পড়ি। ও এখনও তো আপনাদের আমার পরিচয়টাই দেয়নি। আমি রাতুল হাওলাদার, বাবা নেই। মাকে নিয়ে আমার পৃথিবী। মা একজন স্কুল টিচার। আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। বাকিটা গল্পেই জেনে নেবেন। রাতে খাবার খেয়ে রুমে এসে শুয়ে শুয়ে ভাবছি ওই শালা রাতুলের বাচ্চাকে কিভাবে শাস্তি দেওয়া যায়। আচ্ছা, সেটার পরে ভাববো। আগে আপনাদের আমার পরিচয়টা দিয়ে দেই। আমি হিমি চৌধুরী, এবার অনার্স 3য় বর্ষে পড়ছি। আব্বু হারুন চৌধুরী একজন চেয়ারম্যান। আব্বুকে জন্মের পর দেখিনি। আব্বুই আমার মা, আব্বুই আমার সব। এখন আর কিছু বলতে পারবো না, কাল আমার কলেজ আছে। গুড নাইট। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কিছু সময় পড়তে বসি। পরে আম্মুর সাথে সকালে নাস্তা করে আম্মুকে স্কুলে দিয়ে বাসায় আসার পথে হিমির সাথে দেখা। হিমি আমার কাছে এসে বলে, কিরে, তুই এত সকালে এখানে কি করছিস? কেন, আমার কি আশা বারণ নাকি এখানে? এত তারা কথা বলছিস কেন তুই? কিছু বলতে যাব তার আগে দেখি হিমি মাথা ধরে কেমন করছে। এই কি হয়েছে আপনার, এমন করছেন কেন?
হিমি কিছু না বলে আমার উপর ঢলে পড়ে। আমি হিমিকে ধরে কোলে নিয়ে একটু সামনে এগোতেই হিমি চিৎকার করে ওঠে, কে আছো, বাঁচাও, এই লম্পটটার হাত থেকে আমাকে বাঁচাও। আর এসব কি করছেন? আপনি অসুস্থ হয়ে পড়েছেন, তাই আমি আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি। হিমি কিছু না বলে চিৎকার করেই যাচ্ছে। কোথা থেকে কিছু মানুষ চলে আসে। আমি হিমিকে আমার কোল থেকে নামিয়ে দিই। হিমি কান্না করছে। সবাই আমাকে ধরে হিমির আব্বুর কাছে নিয়ে যায়। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কি হয়েছে হিমিমা, বল আমায়। আব্বু, আমি কলেজে যাচ্ছিলাম, হঠাৎ রাতুল কোথা থেকে এসে আমাকে জোর করে কোলে তুলে নিয়ে হাঁটতে থাকে। আমি কতবার রিকোয়েস্ট করেছি আমাকে ছেড়ে দেবার জন্য, কিন্তু আমাকে। হিমি আর কিছু না বলে কান্নার ড্রামা জুড়ে দেয়। আম্মু খবর শুনে ছুটে চলে আসে। চেয়ারম্যান সাহেব আমার কাছে এসে বলে, তোকে তো ভালো ছেলে বলে জানতাম। এই যে রাতুলের মা, ছেলেকে কি এই শিখিয়ে দিয়েছেন? মেয়েদের সম্মান করতে জানে না। আপনি বলুন, আপনার ছেলের এখন কি শাস্তি হওয়া উচিত? আম্মু কিছু না বলে আমার কাছে এসে আমাকে ইচ্ছা মতো মারতে থাকে। আমি মাথা নিচু করে চুপচাপ চোখের পানি ফেলে যাচ্ছি। আম্মুর থাপ্পড়ে ঠোঁট কেটে রক্ত পড়ছে। হিমি আমার দিকে তাকিয়ে হাঁটছে। এবার বোঝ ছোট লোক কেমন লাগে। এই হিমির গায়ে হাত দেওয়া, আমার সাথে পাঙ্গা নিয়ে খুব ভুল করেছিস। এবার মার খা। মারতে মারতে আম্মু ক্লান্ত হয়ে যায়। চেয়ারম্যান সাহেব বলে, ছেলেকে নিয়ে বাসায় যান, আর এরপর যদি কখনো এমন করতে শুনি তবে সেদিন আমি পুলিশ ডেকে ধরিয়ে দেব। আম্মু কিছু না বলে কান্না করতে করতে বাসায় চলে যায়। আমি হিমির দিকে কিছু সময় অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে বাসায় চলে আসি। আম্মু বাড়ির দিকে একটা চেয়ারে বসে আছে মাথায় হাত দিয়ে। আমি আম্মুর পায়ের কাছে বসতেই আম্মু বলে, আমার এতদিনের তিল তিল করে জমা সম্মান তুই এভাবে নষ্ট করে দিতে পারলি? তুই আমার ছেলে হয়ে, ছি, আমি ভাবতেও পারছি না তোর মতো ছেলে আমার গর্ভে আমি ধরেছি। আজ তোর জন্য সবার সামনে আমার মাথা নিচু হয়ে গেল। আমার শিক্ষা ভুল ছিল বলে দিল চেয়ারম্যান সাহেব। আম্মু বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু করিনি। এইসব ওই চেয়ারম্যানের মেয়ের সাজানো নাটক। কাল বিকেলে আমি ওকে অপমান করেছি বলে আজ আমার নামে এই মিথ্যা রটিয়েছে। তোমার শিক্ষায় কোনো ভুল নেই আম্মু, আমি কোনো খারাপ কাজ করিনি বলে আম্মুর হাত ধরতেই আম্মু আমার ওপর ঢলে পড়ে। আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরে ডাকতে থাকি, আম্মু কি হয়েছে তোমার, কথা বলো, এ আম্মু কথা বলো না বলে আম্মুর মুখের সামনে হাত নিয়ে দেখি আম্মু নিঃশ্বাস চলাচল করছে না। চিৎকার করে কান্না করছি। আম্মুকে জড়িয়ে ধরে, আম্মু তুমি সত্যিই জানলে না তোমার ছেলে কোনো অন্যায় করেনি। তোমার শিক্ষা কখনোই ভুল হতে পারে না বলছি আর কান্না করছি। আমার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে এসে দেখে আমি আম্মুর লাশ জড়িয়ে ধরে কান্না করছি। রুমে বসে বসে মোবাইলে ফুল সাউন্ড দিয়ে গান শুনছি। হঠাৎ কোথা থেকে আমার বান্ধবী সামিরা এসে বলে রাতুলের আম্মু নাকি স্ট্রোক করে মারা গেছে। কথাটা শুনে বুকের ভেতর পাহাড় সমান ঘৃণা নিজের উপর এসে জমে যায়। এটা আমি কি করেছি? আমি একজন মানুষকে মেরে ফেলেছি। রাগের মাথায় রাতুলের এত এত বড় একটা মিথ্যা অপবাদ দিয়েছি, আর সেই আঘাত সহ্য করতে না পেরে আন্টি মারা গেছে। আমার মতো খারাপ মেয়ে আর পৃথিবীতে নেই। সামিরাকে নিয়ে ছুটে যাই রাতুলদের বাসায়। গিয়ে দেখি রাতুল পাথরের মতো বসে আছে, তার মায়ের দিকে তাকিয়ে। চোখ থেকে পানি অনবরত পড়ে যাচ্ছে। নিজের উপর ঘৃণা হতে শুরু করলো। একটু পর বন্ধুরা মসজিদ থেকে ইমাম সাহেবকে ডেকে আনে। পাশের বাসার আন্টিরা আম্মুকে শেষ গোসল করিয়ে দেয়। একটু পর আম্মু লাশের খাটিয়া কাঁদি নিয়ে চলে আসে মসজিদের মাঠে। জানাজা শেষ করে আম্মুর লাশ কবর দিয়ে সবাই চলে যায়। আমি আম্মুর কবরের পাশে শুয়ে আছি। হঠাৎ কেউ কাঁধে হাত রাখে। আমি পেছনে তাকিয়ে দেখি শুভ। শুভ আমাকে জড়িয়ে ধরে বাসায় নিয়ে আসে। আম্মুর রুমে শুয়ে আছি, কান্না করার শক্তিটুকুও হারিয়ে ফেলেছি। আম্মুর একটা ছবি বুকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আসি। হঠাৎ কারোর ডাকে চোখ খুলে তাকিয়ে দেখি হিমি দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। আপনি এখানে কেন এসেছেন? আর কি কেড়ে নিতে চান? হারানোর মতো আর কিছুই নেই। ছোটবেলায় তো বাবাকে হারিয়েছি, আমার একমাত্র সম্বল ছিল আমার আম্মু। আপনি তাকে সারা জীবনের মতো আমার থেকে কেড়ে নিয়েছেন। কি অপরাধ ছিল আমার? আপনার গায়ে হাত তুলেছিলাম বলে আপনি আমার থেকে আমার আম্মুকে কেড়ে নিলেন? আমি এটা চাইনি রাতুল, বিশ্বাস করো। আমি তো শুধু তোমার থেকে অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি আন্টি। আপনি এখান থেকে চলে যান। আমার আম্মুর খুনিকে আমি দেখতে চাই না। হিমি কান্না করতে করতে দৌড়ে বাসায় চলে যায়। আমি মাথায় হাত দিয়ে বসে আছি, চোখ থেকে পানি ঝরে পড়ছে অবিরত। কান্না করতে করতে বাসায় চলে আসি। আব্বু আমাকে এইভাবে কান্না করতে দেখে আমার পেছনে পেছনে রুমে চলে এসে বলে, কি মা, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? কেউ কি কিছু বলেছে? কিছু না আব্বু,
আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি। আব্বু আবার বলে, আচ্ছা, আমায় বল কি হয়েছে, কেন কান্না করছিস? আব্বু আমি রাতুলের মাকে মেরে ফেলেছি। আমার জন্য রাতুল আজ ওর মাকে হারিয়ে ফেলেছে। তোর জন্য মানে? আমি ঠিক বুঝলাম না, তুই ঠিক কি করেছিস? আব্বু রাতুল আমার সাথে কিছুই করেনি। কাল আমাকে মাঠে অপমান করেছিল, সেটার প্রতিশোধ নেবার জন্য মিথ্যে নাটক করেছি, বলেছি ওইসব। কিন্তু আমি বুঝতে পারিনি আন্টি এই আঘাত সহ্য করতে না পেরে মরে যাবে। আব্বু আমার কথা শুনে রেগে যায়। চেয়ারম্যানের মেয়ে হয়ে এত বড় একটা মিথ্যা কথা আমি কি করে বলতে পারলাম? আমার জন্য একজন মানুষ মারা গেল, একটা ছেলে তার শেষ সম্বল, বাঁচার আশা, তার মাকে হারিয়ে এখন এতিম। আব্বু আমাকে ছাড়িয়ে আমার গালে থাপ্পড় দিয়ে বলে, ভাবতেও ঘৃণা হচ্ছে। তুই আমার মেয়ে, ছোট থেকে আদর যত্ন দিয়ে এই জন্য বড় করেছি। যখন যা চেয়েছিস তাই দিয়েছি। আমাকে দেখলে মানুষ সম্মানে তাদের মাথা নিচু করে ফেলে। মানুষের সুখে দুঃখে আমি তাদের পাশে গিয়ে দাঁড়াই। আর তুই আমার মেয়ে এত জঘন্য একটা কাজ করলি কি করে? হুম? তোর জন্য, হ্যাঁ, শুধু তোর জন্য রাতুলের মা মারা গেছে। তুই একটা খুনি, আজ থেকে আমিও তোর জন্য মৃত। বলেই আব্বু রুম থেকে বের হয়ে যায়। আমি বিছানায় শুয়ে কান্না করতে থাকি। আম্মু আমাকে ছেড়ে চলে গেছে আজ 3 দিন। এর মধ্যে হিমির আব্বু এসে ক্ষমা চেয়ে গেছে আমার কাছে। কিছুই ভালো লাগছে না। এক্সাম দেবো না বলে ঠিক করি, কিন্তু শুভ এসে আম্মুর স্বপ্নের কথা বলে, আরও অনেক কিছু বোঝায়। অবশেষে ঠিক করে এক্সাম দিব। দেখতে দেখতে এক্সাম শেষ হয়ে যায়। সন্ধ্যায় আম্মুর কবরের পাশে গিয়ে দেখি কেউ বসে কান্না করছে। কাছে গিয়ে দেখি হিমি। আমাকে মাফ করে দিন আন্টি, আমার একটা ভুলের জন্য এত কিছু হয়ে গেল। কিন্তু বিশ্বাস করেন আমি এমনটা চাইনি। আমি তো শুধু রাতুলকে আব্বুকে দিয়ে বকা শোনাতে আর মার খাওয়াতে চেয়েছি। যদি জানতাম এমন হবে তবে আমি কখনোই এত বড় ভুল করতাম না। মা না থাকায় কষ্ট কি জানি আন্টি। ছোট থেকে কখনো মাকে দেখিনি। মায়ের ভালোবাসা কেমন হয় আমি জানি না। মায়ের আদর ভালোবাসার অভাব কাকে বলে আমি জানি। রাতুল এখন কিভাবে আপনাকে ছাড়া আছে এটা আমি জানি আন্টি। হিমির কথাগুলো শুনে চোখের করে পানি চলে আসে। পাশে দাঁড়িয়ে বলি, আরে আপনি এখানে কি করছেন? হিমি আমাকে দেখে উঠে দাঁড়িয়ে কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে। কিছুটা অবাক হলাম হিমির এমন কাণ্ডে। প্লিজ রাতুল আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি এমন কিছু চাইনি। আমি আর এইভাবে থাকতে পারছি না। এই অপরাধের বোঝা আমি আর বয়ে বেড়াতে পারছি না। আপু আমার সাথে কথা বলেন, আমার মুখটাও দেখতে চায় না। নিজের প্রতি নিজের এখন শুধুই ঘৃণা হয়। আমাকে তুমি হয় ক্ষমা করে দাও, নয়তো মেরে ফেলো। আমি আর পারছি না। একটা শর্তে ক্ষমা করতে পারি, যদি রাজি থাকেন। হিমি আমাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে বলে, তুমি যা বলবে আমি তাই করব। বলো তো কি করতে হবে? আমাকে বিয়ে করে আমার মায়ের স্বপ্ন পূরণ করবেন? আন্টির স্বপ্ন মানে ঠিক বুঝলাম না। আম্মু আপনাকে অনেক পছন্দ করত, আর বলতো আপনার মতো মেয়ে যদি আমার ঘরে বউ হতো তবে আম্মু তাকে নিজের মেয়ের মতো করে রাখতো। করব। চলো আব্বুর কাছে যাই। এরপর দুজনে আম্মুর কবর জিয়ারত করে হিমিদের বাসায় চলে আসি। আচ্ছা আপনারাই বলুন তো, একটা মেয়ে তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে, কান্না করছে, তাকে কি ক্ষমা না করে পারা যায়? হিমির আব্বু আমাকে দেখে বলে, আরে রাতুল বাবা, তুমি এসো। আঙ্কেল একটা কথা বলার জন্য এসেছি আপনার কাছে। বলো বাবা, কি বলবে? আমি হিমিকে বিয়ে করে আমার আম্মুর শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই, আপনার যদি কোনো আপত্তি না থাকে। তুই সত্যি হিমিকে বিয়ে করতে চাও? জি আঙ্কেল, সত্যি চাই। ঠিক আছে, আমি তাহলে তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। বলে আঙ্কেল চলে যেতে নিলে হিমি গিয়ে ওর আব্বুর পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমাকে তুমি ক্ষমা করে দাও আব্বু, আর কখনো আমি এই ভুল করব না। বাকিটা জীবন রাতুলের লক্ষ্মী বউ হয়ে কাটিয়ে দেব। তোমার মাথাও আর কখনো নত হতে দিব না আমার জন্য। হিমির আব্বু মেয়েকে বুকে জড়িয়ে নেয়। সকল মান অভিমান শেষ হয়ে যায়। এরপর কাজী ডেকে সেদিন আমাদের বিয়ে পড়িয়ে দেওয়া হয়। হিমিকে নিয়ে বাসায় চলে আসি। বন্ধুরা অল্প সময়ে যতটুকু পেরেছে আমাদের ঘর সাজিয়েছে। দুজনে বসে আছি ঘরে। হিমি আমার বুকে মাথা রেখে বলে, এই দিন, এই মাস, এই বছর চলে যাবে এইভাবেই। শুধু এতটুকুই বলবো, এখন থেকে বাঁচবো শুধু তোমার জন্য। কসম করে বলছি, আর ভুল হবে না কখনো। এইভাবেই বাঁচতে চাই তোমার বুকে। এই পৃথিবীর চেয়ে এখন প্রিয় শুধু তুমি। আমাদের ভালোবাসায় পৃথিবী একদিকে চলে যাক, তারপর আমি বাঁচবো শুধু তোমার জন্য, তোমার হয়ে।
তোমার হাতে হাত রেখে এভাবেই এখন থেকে পাশাপাশি চলবো। বদলে যাক পৃথিবী, বদলে যাক সময়, আমরা কখনো বদলাবো না। তোমার আমার সম্পর্ক সারা জীবন অটুট থাকবে। আজ থেকে আমাদের এক মন এক প্রাণ, মিলুক আমাদের দুঃখ কিংবা সুখ, যাই হয়ে যাক আমাদের পরিস্থিতি, আমরা বাঁচবো একে অপরের জন্য। আমি মন প্রাণ সব কিছু উজাড় করে দিয়ে আজ থেকে শুধু তুমি আর তুমি, তুমি ছাড়া আমার আর এই পৃথিবীতে আর কিচ্ছুই চাওয়ার নেই। জীবনের বাকিটা সময় তোমাতেই ডুবে থাকতে চাই, তোমার হয়ে। চাঁদ তারায় দেখি আমি শুধু তোমারই মুখটা। যখন থেকে বেঁধেছ আমার মনে তুমি ঘর, একে অপরের মাঝে নিজের ঘরে বাঁধে থাকা এখন। তোমার জন্য সব বিপদেও তোমার পাশে থাকবো, মিশে থাকবো তোমার সাথে। তোমার হাতের চুড়ি তোমার গায়ের শাড়ি হয়ে। বলে হিমির কপালে চুমু এঁকে দেই, এরপর দুজনে শুয়ে পড়ি। একটা কথা, দুজনের ওপর দিয়ে দুজনে ডুবে যাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের পেজটিতে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। অফিসে কাজ করতে করতে খুব টায়ার্ড লাগছে, তাই একটু ঠিক করলাম কিছুদিনের জন্য কক্সবাজার থেকে ঘুরে আসবো। বাসায় এসে আব্বু আম্মুকে বললাম, তারা বলল যেতে। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে আসি। চলুন এবার একটু পরিচিত হয়ে নেই। আমি জয়ন্ত চৌধুরী, আব্বু জুবাইর চৌধুরী, আর আম্মু আলো চৌধুরী। 1 বছর আগে MBA শেষ করে আব্বুর অফিসে MDর পদে নিয়োগ হয়েছি। এবার গল্পে ফেরা যাক। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আব্বু আম্মুর সাথে সকালে নাস্তা করে তাদের সাথে বিদায় নিয়ে রওনা দিই কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজারে পৌঁছাতে বিকেল হয়ে যায়। আগে থেকে রিসোর্ট বুকিং করে রেখেছি, তাই আর সমস্যা হয়নি। রুমের চাবি নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। সন্ধ্যায় রুম থেকে বের হয়ে রিসোর্টের বাইরে গিয়ে দাঁড়িয়ে আসি। পাশ থেকে কিছু বাচ্চাদের চেঁচামেচি শুনে সেদিকে গিয়ে দেখি 4-5টা বাচ্চা খেলাধুলা আর হাসাহাসি করছে। একটু সামনে চোখ যেতে দেখি ধ্রুব দাঁড়িয়ে আছে। আমি ধ্রুবর কাছে যেতেই ধ্রুব আমাকে দেখে চলে যেতে নিলে আমি বলি, কিরে চলে যাচ্ছিস কেন? আমাকে দেখে কথা বলবি না? আমি কোনো 420 ছেলের সাথে কথা বলি না। কি বলছিস? আমি 420 মানে? মনে করে দেখ, আজ থেকে 6 বছর আগের কথা। কি করেছিলি নাদিয়ার সাথে? কি করেছিলি? আগের কথা বাদ দে তো। আর তুই আমার বন্ধু হয়ে এসব কি বলছিস? একটা মেয়ের জীবন নষ্ট করে কি করে পারলি তুই এভাবে পালিয়ে যেতে? জীবন নষ্ট করেছি মানে? কি বলতে চাচ্ছিস? ধ্রুব কিছু বলতে যাবে, তখন পাশে থেকে দেখি নাদিয়া আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। আমাকে দেখে আমার দিকে রাগি লুকে তাকিয়ে আছে। ওর পাশে একটা ছোট বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, দেখতে ঠিক আমার মতোই লাগছে। আরে নাদিয়া, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। অনেক চেঞ্জ হয়ে গেছো আগের থেকে। তবে কি সেই আগের মতো বোকা থাকা প্রয়োজন ছিল? তা বিয়ে করলে কবে? এটা কি তোমার মেয়ে নাকি? নাম কি রাখলে? আমার মেয়ে জুই। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, রুমে যেতে হবে। বলেই নাদিয়া জুইকে কোলে নিয়ে চলে যায়। ধ্রুব চলে যেতে নিলে আমি ডেকে বলি, ধ্রুব তখন কেন বললি আমি নাদিয়ার জীবন নষ্ট করেছি? নাদিয়া তো বিয়ে করে ভালোই আছে। কে বললো নাদিয়া ভালো আছে আর নাদিয়া বিয়ে করেছে? তাহলে ওর মেয়ে আসলো কোথা থেকে? জুই তোর মেয়ে। আমার মেয়ে মানে? কি বলছিস তুই? মনে করে দেখ, তোর সাথে নাদিয়ার সেদিন বিয়ে বাড়িতে কি হয়েছিল। বলেই ধ্রুব চলে যায়। আমি সেখানেই বসে পড়ি। কি বলে গেল ধ্রুব? সেখানে বসে ভাবতে থাকি আজ থেকে 6 বছর আগের কথা। ধ্রুবর বোন কনার বিয়ের জন্য আজ ওদের বাসায় এসেছি। এখানে আসতেই হঠাৎ একটা মেয়ের দিকে চোখ আটকে যায়। হলুদ একটা শাড়ি পরেছে, খোপায় বেলি ফুলের মালা, চোখে কাজল, হাত ভর্তি কাচের চুড়ি। চোখ ফেরাতে পারছি না। ধ্রুব এসে আমাকে বলে, কিরে এমন করে কোন মেয়ের দিকে তাকিয়ে আছিস? দোস্ত, ওই মেয়েটাকে, খোপায় বেলি ফুলের মালা, হাত ভর্তি কাচের চুড়ি। নাদিয়ার কথা বলছিস নাকি? দূর শালা, আমি কি নাম জানি নাকি? আচ্ছা, কারোর সাথে প্রেম টেম করে নাকি? জানিস কিছু? না, ও এসব পছন্দ করে না। এই মেয়ের সাথে তো আমি প্রেম করবই, তুই একটু হেল্প কর দোস্ত। তুই সিরিয়াস জয়ন্ত? বন্ধু, আমি সিরিয়াস। ধ্রুব ঠিক আছে বলে আমাকে নিয়ে ভেতরে চলে যায়। এরপর রুমে গিয়ে চেঞ্জ করে একটা পাঞ্জাবি পরে বের হয়ে আসতেই কারোর সাথে ধাক্কা লাগে। মেয়েটা পরে যেতে নিলে আমি তাকে ধরে তাকিয়ে আসি। এটা তো সেই মেয়েটা যাকে এক দেখায় ভালোবেসে ফেলেছি। ভয় চোখ বন্ধ করে আছি। হঠাৎ মনে হচ্ছে আমি হাওয়ায় ভাসছি। চোখ খুলে দেখি আমাকে কেউ তার বাহু ডোরে বেঁধে রেখেছে। ছেলেটার দিকে তাকিয়ে আমি হা করে আছি। কিউট আর স্মার্ট একটা ছেলে আমাকে ধরে আছে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ছেলেটা বলে, কি মিস, এভাবেই আজকে সারা রাত থাকার ইচ্ছা আছে নাকি? ছেলেটার কথা শুনে লজ্জা পাই। তাড়াতাড়ি করে নিজেকে ছাড়িয়ে উঠে বলি, আপনি কে? এর আগে এখানে তো কখনো দেখিনি আপনাকে। আমি ধ্রুবর বন্ধু, বিয়েতে এসেছি। আপনি কি কনার বান্ধবী নাকি? আপনি জানলেন কি করে?
আমি কনার বান্ধবী। এমনি মনে হলো। আচ্ছা এখন চলুন, হলুদের অনুষ্ঠানে যাওয়া যাক। চলুন। আরে, আপনার নামটাই তো জানা হলো না। আমি জয়ন্ত, আর আপনি নাদিয়া, রাইট? আপনি আমার নামও জানেন কি করে? আপনাকে প্রথম থেকে ভালো লেগে গেছে, আর ভালোবেসেও ফেলেছি। আর যাকে ভালোবেসে ফেলেছি তার নাম তো জানতেই হয়, তাই না? আপনি তো আমাকে চেনেন না, তো কি করে ভালোবেসে ফেললেন? আপনার নাম নাদিয়া রহমান, আর আব্বু নাজমুল রহমান। আপনার আম্মু নেই। আপনি এবার অনার্স 3rd ইয়ারে পড়ছেন। এত কিছু জানা হয়ে গেছে আমার সম্পর্কে এর মধ্যে। ভালোবাসি যাকে তার সম্পর্কে তো খোঁজ খবর নিতেই হয়। আর শুনুন, আমি বাকি ছেলেদের মতো পেছনে পেছনে ঘুরবো, এটা আমার ভালো লাগে না। আমি আমার মনের কথা বলে দিয়েছি। আপনি হলুদ অনুষ্ঠানে শেষ হলে আপনার মনের উত্তর দিয়ে দিয়েন। এখন চলুন, হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বলেই ওনার সাথে চলে আসি হলুদের অনুষ্ঠানে। পাশাপাশি দুজনে বসে আছি। এতদিন এমন একজনকেই তো খুঁজেছি যে সরাসরি আমার কাছে এসে আমাকে বলবে ভালোবাসি। আজ আমি ঠিক তেমন একজনেরই দেখা পেয়েছি। অনুষ্ঠান শেষ হলেই আমিও বলবো আমি আপনাকে ভালোবাসি। জয়ন্ত শুনছেন? এদিকে আসবেন, কথা ছিল একটু। আমি ধ্রুবকে আসছি বলে নাদিয়ার কাছে এসে বলি, বলুন কেন ডেকেছেন? ভালোবাসাকে কাছে ডাকতে সবসময় ভয় করত, কিন্তু আপনাকে দেখার পর কেন জানি ভালোবাসাকে আপন করে নিতে ইচ্ছে করছে। কিন্তু ভয় হয় যদি আপনি আমাকে ছেড়ে চলে যান কখনো। ভালোবেসে যেন মন দিয়েছি তোমায়, তোমার মনের ছোঁয়ায় এখন আমার বেঁচে থাকার কম্পন। কথা দিলাম কখনো তোমাকে ছেড়ে যাব না। হাত ধরিয়া তুমি আমার বুক ভরে দাও সুখে, সুখের স্বপ্ন এঁকে দাও আমার দুটি চোখে। ফাল্গুনেরও আগুন যে উঠল জ্বলে তোমায় দেখায়, সারা জীবন পাশে থেকো। মন কেড়ে নিলে আমার, সাথে প্রাণও কারিয়ে নিলে। ফুলের সাথে খেলা করে ভ্রমর দিবস রাতে, পিড়িতেরি বাঁধুন যে হায় রাখবে বেঁধে তোমায় আমায় একই নিঃশ্বাসে। বলতেই নাদিয়া আমাকে জড়িয়ে ধরে, আমিও শক্ত করে জড়িয়ে নেই। শুরু হয় আমাদের ভালোবাসা। পরের দিন বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যায়। আমি আর নাদিয়া একটা রুমে পাশাপাশি বসে আছি। আমি ধীরে ধীরে নাদিয়ার হাত ধরে আমার কাছে এনে ওর ঠোঁটে কিস করতে গেলে নাদিয়া বলে, বিয়ের আগে এসব কি ঠিক হবে জয়ন্ত? আমার খুব ভয় করছে। কিছুই হবে না, আর আমরা কিছুদিন পর তো বিয়ে করেই ফেলবো। তবু আমার ভয় করছে যদি তুমি আমাকে ভুলে যাও। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে ভুলবো না বলে চার ঠোঁট এক করে দিই। এরপর ধীরে ধীরে দুজনে নিজেদের কন্ট্রোল হারিয়ে ডুবে যায় একে অপরের মাঝে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে গোসল করে এসে জয়ন্তকে খুঁজছি, কিন্তু কোথাও দেখছি না। ধ্রুব ভাইয়ার কাছে গিয়ে বলি, ভাইয়া জয়ন্ত কোথায়? ওকে কোথাও দেখছি না যে। কি? জয়ন্ত তো একটু আগেই চলে গেল। কেন, কি হয়েছে? জয়ন্ত চলে গেছে, কিন্তু আমাকে তো কিছু বলে গেল না। ওর কথা ভুলে যাও। অমনি লাভার 420 420 সবার সাথে কিছুদিন ভালোবাসার অভিনয় করে চলে যায়। ধ্রুব ভাইয়ার কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে। কিন্তু ভাইয়া জয়ন্ত তো বলেছে আমাকে ও ভালোবাসে আর বিয়েও করবে। ভুলে যাও এসব, সবাইকে এসব বলে। তাহলে কাল রাতে আমার সাথে ও যা করেছে ওইসব কি ছিল? সবার সাথে কি জয়ন্ত শারীরিক সম্পর্ক করে? কি? তোমার সাথে জয়ন্ত শারীরিক সম্পর্ক করেছে? কিন্তু এর আগে ও কোনো মেয়ের সাথে তো এসব করেনি। কথা বলতো, ঘুরতে যেত, আর কিছুদিন পর পর ছেড়ে দিত। এসো আমার সাথে, আমরা জয়ন্তের বাসায় যাব। এরপর ধ্রুব ভাইয়ের সাথে জয়ন্তদের বাসায় গিয়ে দেখি দরজায় তালা দেওয়া। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলে তারা বলে কালকেই নাকি এখান থেকে তারা অন্য কোথাও চলে গেছে। আমি সেখানেই বসে কান্না করে দিই। ধ্রুব ভাইয়া আমাকে সান্ত্বনা দিয়ে বাসায় নিয়ে আসে। এর 3 মাস আমি কনসিভ। আব্বু সেদিন প্রথমবার আমার গায়ে হাত তুলে। আমি আব্বুকে সব বলি। সব শুনে আব্বু অ্যাবর্শন করার কথা বলে, কিন্তু আমার মন কিছুতেই সায় দেয়নি আমার সন্তানকে নষ্ট করতে। পাপ যা করার আমি করেছি, সেই পাপের শাস্তি আমি আমার সন্তানকে দিতে পারি না। আব্বু আমার সাথে কথা বলে না। ধ্রুব ভাইয়াকে সব বলি, সব শুনে সে আমাকে তাদের বাসায় নিয়ে যায়। এইভাবেই দেখতে দেখতে কেটে যায় আরো 7 মাস। আমার কোল জুড়ে আমার ছোট্ট জুই আসে। ওকে নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দেব ঠিক করি। জুইকে নিয়েই কেটে যায় 5 বছর। জুইয়ের স্কুল থেকে পিকনিকের জন্য 3 দিন আগে কক্সবাজার এসেছি। আজ নিজের সব অপরাধগুলো চোখের সামনে ভাবছে। কেন সেদিন নাদিয়াকে ছেড়ে চলে আসলাম? আর জুই আমার মেয়ে। জুইয়ের কথা মনে পড়তেই ঠোঁটের কোনো হাসি ফুটে ওঠে। আব্বু আম্মুকে কল করে সব বলি। তারা জানে তাদের বৌমা আর নাতনিকে ছেড়ে যেন বাসায় না যাই। তো আমি চোখের পানি মুছে ধ্রুবকে খুঁজতে থাকি।
খুঁজতে খুঁজতে ধ্রুবর একটা রুমের সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছে। আমি ধ্রুবর সামনে যেতে ও চলে যেতে নিলে আমি বলি, ধ্রুব, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি সব কিছু ঠিক করে নিতে চাই দোস্ত, প্লিজ আমার দিক থেকে মুখ ফিরে নিস না। এতগুলো বছর তুই কোথায় ছিলি? একবার মনে পড়েনি নাদিয়ার কথা? মেয়েটাকে যদি ছেড়েই চলে যাবি, তবে কেন মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করেছিলি? তুই জানিস তোর জন্য মেয়েটাকে কতটা লাঞ্ছনা, গঞ্জনা, আঘাত সহ্য করতে হয়েছে? আমি সব বুঝতে পারছি ধ্রুব, ভুল হয়ে গেছে আমার, প্লিজ একটা সুযোগ দে। আমি নাদিয়াকে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে আমার বাসায় নিয়ে যেতে চাই। দেখ, আমি বললেই হবে না। যদি নাদিয়া চায় তবে সবচেয়ে বেশি খুশি আমি হব। মেয়েটা অনেক কষ্ট করেছে এই 6 বছরে। তুই শুধু বল নাদিয়া কোথায়। ধ্রুব পাশের রুমে দেখিয়ে দেয়। আমি দরজার সামনে গিয়ে নক করতেই একটু পর নাদিয়া এসে দরজা খুলে আমাকে দেখে দরজা বন্ধ করে ফেললে আমি এক হাত দিয়ে দরজা ধরে ফেলি। কিছু সময় দুজনের মাঝে দরজা যুদ্ধ চলে। নাদিয়া শেষে হাল ছেড়ে দিয়ে ভেতরে গিয়ে উল্টো দিকে ঘুরে বলে, কেন এসেছেন এখানে? আমার বউ আর মেয়ে নিয়ে যেতে। আপনার বউ আর মেয়ে? এতগুলো বছর পর আজ বউ আর মেয়ের কথা মনে হলো? নাদিয়া, আমার ভুল হয়ে গেছে, আমি সেদিন বুঝতে পারিনি, কিন্তু আজ আমি আমার মেয়েকে দেখে আমার সেদিনের সাথে তোমার সাথে থাকা অপরাধগুলো সব মনে পড়ছে। প্লিজ সব ভুলে চলো, আবার নতুন করে শুরু করি। আমি আর একবার সেই ভুলটা করতে চাই না, যে ভুলটা 6 বছর আগে তোমাকে বিশ্বাস করে করেছি। তোমাকে আমাদের প্রয়োজন নেই, আমি আর আমার মেয়ে তোমাকে ছাড়াই ভালো আছি। এখন না হয় ভালো আছো, কিন্তু কিছুদিন পর সবাই যখন আমার মেয়ের দিকে আঙুল তুলে বলবে কে ওর বাবা, কি বলবে তখন তুমি? বলবো ওর বাবা মারা গেছে। আর সেই কখন থেকে তোমার মেয়ে করছো? জুই শুধু আমার মেয়ে, আমি ওর মা আর আমি ওর বাবা। আমি নাদিয়ার কাছে গিয়ে ওর পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলি, প্লিজ নাদিয়া, আমাকে একটাবার ক্ষমা করে দিয়ে বিশ্বাস করে দেখো। আমি জানি আমার জন্য তুমি অনেক কষ্ট করেছো, তোমার সব কষ্টগুলো আমার ভালোবাসা দিয়ে দূর করে দেবো, প্লিজ একটা সুযোগ দাও। জুই নাদিয়ার কাছে এসে ওর হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলে, মাম্মা, পাপ্পাকে মাফ করে দাও। দেখো, পাপ্পা কান্না করছে। তুমি ঠিক রাতে যেমন পাপ্পার ছবি বুকে নিয়ে কান্না করো, মাফ করে দাও পাপ্পাকে। আজ থেকে আমরা একসাথে থাকবো। নাদিয়া দেখো, আমাদের মেয়েও বলছে, এবার তো মাফ করে দাও। জুই আমার কাছে এসে আমার চোখের পানি মুছে দিয়ে বলে, তুমি আর কেঁদো না পাপ্পা, আম্মু তোমাকে মাফ করে দিবে। কিন্তু তুমি আর কখনো আমাদের ছেড়ে যাবে না, কথা দাও আমার মাথায় হাত রেখে। আমি জুইকে কাছে টেনে কপালে চুমু দিয়ে মুখে জড়িয়ে ধরে বলি, না মামুনি, আর কখনো আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। তখনই রুমে ধ্রুব এসে জুইকে কোলে নিয়ে বলে, একটা সুযোগ দাও নাদিয়া। ভুল তো মানুষ মাত্রই করে। জয়ন্তও ভুল করেছে আর নিজের ভুলও বুঝতে পারছে। এখন ওকে দূরে ঠেলে দিয়ে আবার তুমি ভুল করো না। আর কিছু না হোক, তোমাদের মেয়ের জন্য হলেও সব কিছু ঠিক করে নাও। বলে জয়ন্ত জুইকে নিয়ে রুম থেকে চলে যায়। আমি নাদিয়ার কাছে গিয়ে আমার দিকে ঘুরে চোখের পানি মুছে দিয়ে বলি, আর কখনো ভুল হবে না, লাস্ট একটা চান্স দাও আমাকে, একবার তোমার বুকে ঠাই দাও, তোমার বুক থেকে আর কখনো কোথাও যাব না। নাদিয়া ঠাস করে আমার গালে থাপ্পড় দিয়ে কান্না করতে করতে বলে, কুত্তা, শয়তান, লুচ্চা, একবারও ভাবলে না আমার কথা? তোমাকে ছাড়া আমি কি করে থাকবো? তোমার জন্য আমাকে কতটা মানুষের লাঞ্ছনা গঞ্চনা সহ্য করতে হয়েছে তুমি জানো? কি করে পারলে তুমি আমাকে এইভাবে রেখে চলে যেতে? ভালোবাসি বলে এইভাবে হারিয়ে গেলে কেন? এরপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, আমিও আমার বুকে শক্ত করে জড়িয়ে নেই নাদিয়াকে। দুজনেই কান্না করছি। বেশ কিছু সময় দুজন দুজনকে ছাড়িয়ে দিয়ে বলি, কাল আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে বাসায় চলে যাব, কেমন? তোমার বাসায় আমাকে একসেপ্ট করবে তো? তোমার রুমে আসার আগে আমি আব্বু আম্মুকে সব বলেছি, তোমাকে আর জুইকে না নিয়ে গেলে আমার বাসায় যাওয়া বন্ধ হবে বলেছে। নাদিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। পরের দিন কাজী অফিসে গিয়ে দুজনে বিয়ে করে ফেলি। আজ বাসায় চলে যাব। ধ্রুব বলে, অনেক কষ্ট করেছে মেয়েটা, এবার একটু ভালোবেসে আগলে রাখিস। বন্ধু, তাই করব। তোকে কি বলবো সেই ভাষা আমার জানা নেই। এতগুলো বছর আমার মেয়ে আর বউকে আগলে রাখার জন্য তুই না থাকলে হয়তো আজ আমাদের আর এক হওয়া হতো না। ভাই ভাই বোনকে আগলে রাখার দায়িত্ব ছিল আমার। মামা, তুমি আমাদের বাসায় এসো কেমন? ধ্রুব জুয়ের কপালে চুমু দিয়ে ঠিক আছে বলে। এরপর ধ্রুব বিদায় দিয়ে আমরা চলে আসি বাসায়। বাসায় আসার আগে আব্বু আম্মুকে কল করে সব বলে রেখেছি, সব আয়োজন করে রেখেছে তারা। বাসার সামনে এসে গাড়ি থামতেই গাড়ি থেকে নেমে জুই বলে, পাপ্পা, এটা তোমার বাড়ি। এত বড় বাড়িতে তুমি থাকো? এটা শুধু আমারই বাড়ি নয় মামুনি, এটা তোমাদেরও বাড়ি, আর আজ থেকে আমরা সবাই এখানে থাকবো। সত্যি পাপ্পা?
আজ থেকে আমরা এখানে থাকবো? আমি বলে জুই আর নাদিয়াকে নিয়ে বাসার সামনে যেতেই চারপাশ থেকে ফুলের পাপড়ি আর আমাদের ওপর ছিটতে থাকে। এরপর বাসার ভিতরে যেতেই নাদিয়া আব্বু আম্মুর পায়ে সালাম করে। সেটা দেখে জুই আমার কোল থেকে নেমে গিয়ে আব্বু আম্মুর পাশে সালাম করে। আব্বু আম্মু জুইয়ের কপালে চুমু দিয়ে কোলে তুলে নেয়। জুই বলে, তোমরা আমার পাপ্পার আব্বু আর আম্মু, তাহলে আমার দাদুর আর দিদা, তাই না? আব্বু আম্মু হেসে বলে। এরপর আব্বু আম্মুর সাথে কিছু সময় কথা বলে রুমে চলে যাই জুই আর নাদিয়াকে নিয়ে। অনেকটা পথ জার্নি করে এসেছো, জুইকে আমার কাছে দাও, গিয়ে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে রেস্ট করো। তুমিও তো জার্নি করেছো, এসো তিনজন একসাথে ফ্রেশ হয়ে নেই। মাম্মা পাপ্পা তোমরা গিয়ে ফ্রেশ হও, আমি দাদুন আর দিদার কাছে যাই। বলে নাদিয়ার কোল থেকে নেমে চলে যায় আব্বু আম্মুর কাছে। আমি নাদিয়াকে কোলে তুলে ওয়াশরুমে চলে যাই। এরপর দুজনে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে শুয়ে আসি। জুই আব্বু আম্মুর কাছে ঘুমের বায়না করে, তাই রেখে এসেছি। দুজনে পাশাপাশি শুয়ে আছি। আমি বলি, আচ্ছা আমাদের জুয়ের জন্য একটা ভাই আনলে কেমন হয়? আদর করতে ইচ্ছে করছে সেটা বললেই পারো, এত বাহানা করার কি আছে? ঠিক আছে, তাহলে বাহানা না করে সোজা অ্যাকশনে নেমে পড়ি। বলে নাদিয়ার ওপরে উঠে কপালে চুমু দিয়ে এক ঠোঁট 4 ঠোঁট এক করে দিই। এরপর ধীরে ধীরে আবার 6 বছর আগে দুটি মনের একসাথে দুটি দেহ এক হয়ে যায়। আর কত শুনবেন বলুন তো? এবার তো একটা লাইক আর কমেন্ট করে দিন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেল নতুন নতুন দেওয়ার সাথে যেন আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।